আচ্ছা, দিল্লি তো অনেকেই বেড়াতে যান। দিল্লি ভারতের ক্যাপিটাল। না, দিল্লি ভারতের ক্যাপিটাল নয়। এই মুহূর্তে ভারতের ক্যাপিটালের নাম হচ্ছে নিউ দিল্লি। কেন নিউ দিল্লি ভারতের ক্যাপিটাল এবং দিল্লি কেন ক্যাপিটাল নয়, এই নিয়ে একটা কনফিউশন আছে। তো সেই কনফিউশন আমি ক্লিয়ার করব। এবং যারা দিল্লি বেড়াতে যান তাদের সুবিধার্থে আমি কিছুদিন পরে দিল্লিতে যাব। সেখানে গিয়ে এই পুরো বিষয়টার উপরে ব্লগ করব। সেই ব্লগটি যে চ্যানেলে থাকবে তার নাম হচ্ছে রিদিস ওয়ার্ল্ড। সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। দিল্লি শহরটি বিভিন্ন ফেজে তৈরি হয়েছে, হঠাৎ করে তৈরি হয়নি। তার মেডিয়াভেল এবং অ্যানশিয়েন্ট একটা হিস্ট্রি আছে। টোটাল 7টা ফেজে প্রাচীনকাল থেকে মেডিয়াভেল সময়ে 7টা ফেজ আছে এবং বর্তমানকালের একটি ফেজ আছে। বলা যেতে পারে 8টি নগরী নিয়ে আজকের দিল্লি শহর দাঁড়িয়ে আছে। এবং আরও একটা কনফিউশন অনেকের আছে, নিউ দিল্লি ভারতের ক্যাপিটাল না দিল্লি ভারতের ক্যাপিটাল। তো নিউ দিল্লি ডেফিনেটলি ভারতের ক্যাপিটাল। কেন আজকের দিনে নিউ দিল্লি ক্যাপিটাল সেটাও আমি বলবো। ওল্ড দিল্লি কোন পোর্শনটা সেটাও একটা বিষয়বস্তু। যাই হোক, দিল্লি শহর যেটা আজকের দিনে দাঁড়িয়ে আছে, এই শহরের যে কাহিনী, ইতিহাস বা গল্প শুরু হয়েছিল তোমরদের হাতে। তোমর একটা রাজবংশ যারা দিল্লি শহরের পত্তন করেছিল বলা হয়। এবং এই তোমররা এই শহরের প্রাথমিকভাবে নাম দিয়েছিল দিল্লিকা। সেই দিল্লিকা থেকে পরবর্তীকালে দিল্লি নামটি এসছে। দিল্লিকা এই যে শহর, এর সূত্রপাত একটি ফোর্টের মাধ্যমে। সেই ফোর্টের নাম লালকোট। লালকোট ফোর্টটি তৈরি করেছিলেন আনংপাল তোমর 1052 খ্রিস্টাব্দে। আর আনংপাল তোমর 3 এর নাতি ছিলেন পৃথ্বীরাজ চৌহান। যে পৃথ্বীরাজ চৌহান পরবর্তীকালে দিল্লিরও সম্রাট হন। পৃথ্বীরাজ চৌহান আসলে ছিল আজমেরের শাসক। মানে পৃথ্বীরাজ চৌহান তার বাবার সূত্রে আজমের পেয়েছিলেন, সঙ্গে দাদুর সূত্রে পেয়েছিলেন দিল্লি এবং আজমেরের যৌথ শাসক হলেন পৃথ্বীরাজ চৌহান। সেই পৃথ্বীরাজ চৌহান এই লালকোট যে ফোর্টটি আছে, এই ফোর্টটিকে এক্সটেন্ড করে তৈরি করেন কিলা রায়পিথোরা। আজকের দিনে আমরা যখন যাই দিল্লিতে, যে কুতুব মিনার কমপ্লেক্স দেখি, যে মেহেরুল্লি কমপ্লেক্স মানে আর্কিওলজিক্যাল পার্ক দেখি, এই সব কিছুই কিন্তু এই কিলা রায়পিথোরার মধ্যেরই একটা অংশ। তবে এই কিলা রায়পিথোরার যে সোকল্ড ওয়াল, সেটি আরও ভেতরে যেতে হবে। যে মেহেরুল্লি পুরো এরিয়াটা আছে, সেই এরিয়াতে এই দেওয়াল ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে আমরা যারা ভ্রমণে যাই তারা তো আর ওইভাবে যাই না, শুধুমাত্র একটু কুতুব মিনার কমপ্লেক্স একটু, বা কুতুব মিনার বা ওর অ্যাডজাসেন্ট যে মস্ক আছে, অর্থাৎ কোয়াতাল উল ইসলাম মস্ক আছে, সেই মস্ক এবং আয়রন পিলার এগুলো দেখে আসি, ইলতুৎমিশের সমাধি দেখি। কিন্তু এর সাথে মেহেরুল্লি আর্কিওলজিক্যাল পার্ক বা একটা বড় অংশ আছে কোথায় ছড়িয়ে ছিটিয়ে জঙ্গলের মধ্যে। এই পুরো জায়গাটা ছিল সেই কিলা রায়পিথোরা। এটাই হচ্ছে সবচেয়ে বড় কিলা ছিল সেই সময়। কিলা রায়পিথোরা আসলে একটা ওয়ার্ল্ড সিটি বলা যেতে পারে। মানে আজকের দিনের কনটেক্সটে সিটি মানে বিশাল বড় একটা, এমন নয়। সেই সময় এইভাবেই একটা ফোর্টেড সিটি তৈরি হতো। পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পর্যুদস্ত করেন এবং এই যে কিলা রায়পিথোরার অনেকটা অংশ সেই সময় ধ্বংসস্তূপে পরিণত করেন। যাই হোক না কেন, কিন্তু তার অনেক কিছুই আজও টিকে আছে এবং আশা করি আরও দীর্ঘকাল থাকবে। যাই হোক, এই অংশে পরবর্তীকালে আমরা জানি যে কুতুবউদ্দিন আইবক রাজত্ব করতে শুরু করে। সোকল্ড যে দিল্লির সুলতানেট শুরু হয়। যদিও এই কিলা রায়পিথোরাতে কুতুবউদ্দিন আইবকের শাসন শুরু হয় এমন বলা যেতে পারে না, তিনি লাহোর থেকে শাসন করতেন। রাদার গিয়াসউদ্দিন বলবন ওই লালকোট যে ফোর্টটার কথা বলছি সেইখানে থাকতেন, সেজন্য বলা হয় যে গিয়াসউদ্দিন বলবনের ফোর্ট হচ্ছে লালকোট। যাই হোক, পরবর্তীকালে দিল্লির দ্বিতীয় সিটি তৈরি করেন আলাউদ্দিন খিলজি। সেই সিটিকে বলে সিরি, SIRI। আমরা যে
আজকের দিনই অ্যাপেলের একটা অ্যাপ্লিকেশন পাই সিরি, সেই সেই নামেই হয়েছিল এই শহর। আলাউদ্দিন খিলজি এটা 1303 খ্রিস্টাব্দে তৈরি করেন। মূলত যে মঙ্গলরা ভারতবর্ষে অ্যাটাক করতো বারবার, তাদেরকে প্রতিহত করার জন্যই তিনি এই দুর্গ তৈরি করেছিলেন বা এই দুর্গ নগরী তৈরি করেছিলেন। এই সিরি নগরীর মধ্যে কি কি আছে? হাজার সিটাটান অর্থাৎ প্যালেস অফ 1000 পিলার্স এমন একটি প্যালেস ছিল। এছাড়া হাউস এ আলাই বা যেটাকে বলা যেতে পারে হাউস এ খাস লেক। আজকের দিনে আমরা যারা দিল্লিতে যাই তারা অনেকেই কিন্তু এই জায়গাটা দেখি না। অপূর্ব সুন্দর একটা জায়গা এবং এর মধ্যেই আছে একটি টম্ব আছে, ফিরোজ শাহ তুগলকের টম্ব আছে এই কমপ্লেক্সের মধ্যে। এছাড়া আছে আলাই দারওয়াজা। সিরি ফোর্ট বা সিরির যে ভগ্নস্তূপ জঙ্গলের মধ্যে খানিকটা পড়ে আছে, মানে আমরা যারা একটু চাই বার করতে বা একটু এগুলো দেখতে ভালোবাসি তারা অবশ্যই যেতে পারি, তবে সাবধান, মানে এইসব জায়গায় যেতে গেলে একটু ঠিকঠাক সতর্কভাবে যেতে হবে। যখন তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তখন কিন্তু এই সিরি ফোর্টের ওপরে অ্যাটাক করেন এবং এখান থেকে অনেক কিছু নিয়ে চলে যান। ইনফ্যাক্ট শেরশাহ সুরিও পরবর্তীকালে এখান থেকে অনেক কিছু নিয়ে গিয়ে পুরানা কিলা তৈরি করেন, যে আলোচনা আমি পরে আসছি। নেক্সট যে শহর, সেই শহরের নাম হচ্ছে তুগলকাবাদ। তুগলকাবাদ তৈরি করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এটি মানে 1321 খ্রিস্টাব্দ থেকে মোটামুটি 1325 এই সময়ে মানে গিয়াসউদ্দিন তুগলক তৈরি করেছিলেন। আমি লাস্টবার যখন দিল্লি গেছিলাম, আমার অলরেডি 2 বার দিল্লি যাওয়া হয়ে গেছে। লাস্টবার যখন দিল্লি যাচ্ছি আমার ক্যাব ড্রাইভারকে আমি বললাম আমি তুগলকাবাদ ফোর্টে যাব। ভদ্রলোক বললেন সব ওহা কিধার যাएंगे, ও তো খন্ডার হে, মানে ভগ্নস্তূপে পড়ে আছে, ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। তো আমার ইতিহাসে ইন্টারেস্ট আছে, আমি তো যাবই। আমি সেই ফোর্টে গেলাম, বাট বিশ্বাস করতে পারবেন না, অসম্ভব সুন্দর। মানে আমি তুগলকাবাদ ফোর্টে গেলাম, গিয়ে ওর ওপরে দাঁড়িয়ে থাকলাম। অধিকাংশ জায়গা ভেঙে পড়ে আছে। সেখানে যারা সিকিউরিটি গার্ড আছে তারাই বলা যেতে পারে গাইড। তো তারা আমাকে দেখালো কোথায় মস্ক ছিল, কোথায় মাদ্রাসা ছিল, মিনা বাজার কোন জায়গাটা, একটা সুড়ঙ্গের মধ্যে মিনা বাজার, সেটা দেখলাম। অধিকাংশ ভেঙে গেছে কিন্তু এখনো যা আছে অপূর্ব, দেখার মতো। যাই হোক, এটা কেন ভগ্নস্তূপ হয়ে আছে এটা আগে বুঝতে হবে। গিয়াসউদ্দিন তুগলক যখন এই ফোর্টটি বানাচ্ছিলেন তখন তার সাথে একটা ক্ল্যাশ হয়েছিল, যার সাথে, তার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া, বিখ্যাত সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার আজকে যেখানে দরগা আছে দিল্লিতে, সেই নিজামুদ্দিন আউলিয়ার দরগার ওখানে একটা বাউলি তৈরি হচ্ছিল। বাউলি মানে স্টিপ ওয়েল, মানে জলের জন্য যে স্টিপ ওয়েল হয়, সেখানে প্রচুর লেবার কাজ করতো। নিজামুদ্দিন আউলিয়া ওখানে লেবাররা কাজ করছিল জেনে গিয়াসউদ্দিন তুগলক ফরমান জারি করেন যে সমস্ত লেবারদের আমাদের ফোর্টের জন্য কাজ করতে হবে। এই নিয়ে দুজনের মধ্যে বেশ ক্ল্যাশ হয়েছিল। সেই নিজামুদ্দিন আউলিয়া অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন ইয়া বাসে গুজ্জার ইয়া রাহে উজ্জার, অর্থাৎ হয় এখানে শেপার্ডসরা থাকবে বা এটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এই গুজ্জারদেরকেই বলা হয় যে যারা এই শেপার্ডস জনগোষ্ঠী তারা। তো মজার বিষয় হচ্ছে আমার সেই ক্যাব ড্রাইভারও কিন্তু বলল যে এখানে এখন গুজ্জার লোকজন থাকে, তারাই সব ইট পাথর নিয়ে চলে যায়, এখানকার জমি টমি বেচে দিয়েছে, এরকম একটা ঘটনা তিনি বললেন। হয়তো কিছুটা ওই বিশ্বাস থেকে বলছেন বা অনেকটা সত্যিও বটে। এটা আরও ভালোভাবে সংরক্ষিত হতে পারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা এএসআইকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আচ্ছা, এই ফোর্টের উল্টো দিকে আছে একটি মানে তুগলকাবাদ ফোর্টের সঙ্গে মাঝ দিয়ে একটা রাস্তা আছে, যে এটা ফোর্টের রাস্তা বলা যেতে পারে। সেই রাস্তার দিয়ে গেলে পাওয়া যাবে গিয়াসউদ্দিন তুগলকের সমাধি টম্ব। তো এই যে রাস্তাটা সংযোগকারী যে রাস্তা, এটার মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে, দিয়ে এখন দিল্লিতে একটি যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। যাই হোক না কেন, যারা দিল্লিতে যাবেন ডেফিনেটলি
এই তুগলকাবাদ ফোর্ট এবং গিয়াসুদ্দিন বলবনের টম্ব দেখে আসবেন। অসম্ভব সুন্দর, আমার টম্বটা দেখা হয়নি, এবার আবার যাব অবশ্যই ফোর্ট দেখতে, সঙ্গে টম্ব দেখতে। এই টম্ব ফোর্ট এই পুরো এরিয়াটা নিয়ে ছিল তুগলকাবাদ যে শহর বা সিটি। এখানেও তৈমুরলং 1398 খ্রিস্টাব্দে অ্যাটাক করেছিল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো। এবার ফোর্থ সিটি অফ দিল্লি। ফোর্থ সিটি অফ দিল্লি বলা হয় জাহান পানাহাকে। এটি তৈরি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক এই ফোর্ট তৈরি করেছিলেন প্রধানত মঙ্গলদের অ্যাটাক থেকে বাঁচার জন্য। গিয়াসুদ্দিন তুগলকের ফোর্ট হোক, আলাউদ্দিন খিলজির ফোর্ট হোক, বা এই মোহাম্মদ বিন তুগলকের ফোর্ট, প্রত্যেকটির কিন্তু একটিই কারণ, সে সময় বারবার মঙ্গলরা, চেঙ্গিস খার যে বংশধররা, তারা অ্যাটাক করতো, সেই অ্যাটাক থেকে বাঁচার জন্য 1325 খ্রিস্টাব্দে এই ফোর্টটি তৈরি করেন। এই ফোর্টের মধ্যেই এই জাহানপানা যে শহর বলবো, এটা ফোর্ট বলা ভুল হবে, এটাও একটা জায়গা, মানে ওয়ার্ল্ড এরিয়া। এটার সাথে সিরি, কিলা রায়পিথোরা এবং তুগলকাবাদ, এই যে তিনটে শহর আছে, এই তিনটে শহরের কিন্তু একটা সংযোগকারী রাস্তা ছিল, মানে সংযোগ করার ব্যবস্থা ছিল। এই নিয়ে তিনি একটা ভাবনা ভেবেছিলেন, বড় একটা শহর বানাবেন, যার মধ্যে যে ফোর্টটা থাকবে দক্ষিণ দিকে, সেই ফোর্টটার নাম হচ্ছে আদিলাবাদ ফোর্ট, সেটা তিনি বানিয়েছিলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক অস্থির চিত্র, তিনি কি করলেন, কিছুদিন পরে এখান থেকে চলে গেলেন সাউথে, দৌলতাবাদ, দেবগিরিকে বানিয়ে দিলেন দৌলতাবাদ, কিন্তু সেখান থেকে আবার চলে এলেন। তো যাই হোক না কেন, এই অংশটিতে তিনি ছিলেন, এখানে তার সাম্রাজ্য ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সমস্যার জন্য এই শহরটাও আস্তে আস্তে ছেড়ে দিতে হয়, বা এখানে লোক থাকা বন্ধ করে দিতে হয়। প্রত্যেকটা শহরের কারণ ছিল, জলের সমস্যা ছিল, কোনো ক্ষেত্রে মঙ্গলদের অ্যাটাক ছিল, এইগুলো এক একটা পয়েন্ট ছিল। আচ্ছা, এর মধ্যে গেলে কি কি পাওয়া যাবে? এর মধ্যে গেলে খিড়কি মস্ক বলে একটা মস্ক আছে, বেগমপুর মস্ক আছে, সাতপুলা ড্যাম অ্যান্ড ব্রিজ এইটা আছে। মানে এটা হচ্ছে এই শহরে জল দেওয়ার জন্য ব্যবহার হতো। আর ডেফিনেটলি এখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আদিলাবাদ ফোর্ট। দিল্লির পঞ্চম নগরীর নাম ফিরোজাবাদ, যেটিকে আমরা ফিরোজ শাহ কোটলাও বলে থাকি, যেটি তৈরি করেছিলেন ফিরোজ শাহ তুগলক 1354 সালে। ফিরোজ শাহ তুগলক যে ফিরোজাবাদ তৈরি করেছিলেন, এটিও একইভাবে তৈমুরলং যখন অ্যাটাক করেন 1398 সালে, সেই সময় আক্রান্ত হয়েছিল। ফিরোজাবাদের মধ্যে যে আর্কিটেকচারগুলো আমরা বেশি বেশি দেখতে পাই, যেমন হচ্ছে ফিরোজ শাহ কোটলা ফোর্ট, আরেকটা বাউলি আছে, এইগুলো মোটামুটি এখনো আছে। আমরা যারা দিল্লি যাব ডেফিনেটলি এটা দেখব। দিল্লির ষষ্ঠ নগরীর নাম হচ্ছে দিনফানা। এই দিনফানাকে আবার অনেকে বলে শেরগা। তো শেরগা কি, দিনফানা কি? ইনফ্যাক্ট দিল্লি গেলে আমাদের অবশ্যই এক জায়গায় যেতে হয়, সেটা হচ্ছে পুরানা কিলা। এই পুরানা কিলাই আছে দিনপানার মধ্যে। মানে দিনপানা যে নগরী তৈরি করেছিলেন আমাদের হুমায়ুন। মানে আমরা এতক্ষণে দিল্লি সুলতানেট থেকে শিফট করলাম মুঘলদের টাইমে। তো মুঘল সম্রাট হুমায়ুন তৈরি করলেন দিনপানা তৈরি করলেন তিনি 1533 খ্রিস্টাব্দ নাগাদ। যেখানে দিনপানা তৈরি হয়েছে সেটাকেই বলা হয় মহাভারতের ইন্দ্রপ্রস্থ। এবং এই ইন্দ্রপ্রস্থতেই কুতুবউদ্দিন আইবকের একটা সেনা ছাউনি ছিল। মোহাম্মদ ঘুরি যখন দায়িত্ব দিয়েছিলেন, তিনি এখানেই মোটামুটি সেনা ছাউনি বানিয়ে থাকতেন। তো যাই হোক না কেন, 1540 সাল নাগাদ শেরশাহ হুমায়ুনকে পর্যুদস্ত করেন এবং এই নগরীর দখল নেন। এর মধ্যে কি আছে, এই যে নগরীর কথা বলছি, এর মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এই পুরানা কিলা, যেটা আজও দাঁড়িয়ে আছে। সেই পুরানা কিলার মধ্যে গেলে আমরা কতগুলো জিনিস পাবো। একটা হচ্ছে কিলা-ই কুনা মস্ক, একটি হচ্ছে শের মণ্ডল। এই অষ্টভুজাকৃতি একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটিকে পরবর্তীকালে যখন শেরশাহের কাছ থেকে হুমায়ুন আবার জায়গাটি দখল করে নেয়, তখন তিনি তার লাইব্রেরি হিসেবে ইউজ করতেন এবং এই লাইব্রেরি থেকেই পড়ে
হুমায়ুনের মৃত্যু হয়েছিল। আপনারা গেলে দেখতে পাবেন হুমায়ুন যেখান থেকে পড়ে মারা গেছিলেন। এছাড়া বড়া দরওয়াজা, তালাকি গেট এগুলো এখনো জ্বলজ্বল করছে, দেখতে পাওয়া যাবে। দিল্লির ৭ম শহর শাহজাহানাবাদ, দ্য জুয়েল অফ দ্য মোগলস বলা হয় এটাকে। আচ্ছা, মোগলদের সবকিছু কিন্তু আগ্রাতে আছে। আগ্রাতে মোগলদের আগ্রা ফোর্ট আছে, যেটা তাদের প্রথম থেকে ছিল আগ্রা ফোর্ট, বা যেটাকে আগ্রা রেড ফোর্ট বলা হয়। পরবর্তীকালে মোগলরা তাদের রাজধানী মানে আমাদের আকবর রাজধানী নিয়ে গেছিল সিক্রিতে, মানে ফতেপুর সিক্রি যে জায়গাটায় যাওয়া হয়, তার সিক্রি যে পার্টটা সেটা তাদের রাজধানী হয়। কিন্তু শাহজাহান যখন আসেন, শাহজাহান মমতাজ মেহেলের মৃত্যুর পরবর্তীকালে 1639 নাগাদ শাহজাহানাবাদ নগরের পত্তন করেন এবং এইখানে তিনি কিছু বছর ছিলেন, এখান থেকে রাজত্ব করতেন। এই যে পুরো লালকেল্লা, দিল্লির যে লালকেল্লা, সেটির যে আর্কিটেকচার, যে আর্কিটেকচার তৈরি হয়েছে সে অসম্ভব সুন্দর। মানে ভেতরে গেলে দেওয়ানি আম, দেওয়ানি খাস, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। তো এই যে আর্কিটেকচার যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে উস্তাদ আহমেদ লাহোরি। এবং আজকের দিনে যে লালকেল্লা দেখা যায়, এটি কিন্তু শাহজাহানাবাদের একটি পার্ট। তার ভেতরের যে ফোর্ট, শাহজাহানাবাদ মানে একটা বড় নগর ছিল, তার মধ্যে 14টা গেট ছিল, এবং তার মধ্যেই ছিল আজকের দিনের যে জামে মসজিদ দেখা যায়, চাঁদনি চক দেখা যায় এবং রেড ফোর্ট দেখা যায়। মানে একটা ওয়ার্ল্ড সিটি ছিল, মানে প্রাচীর বেষ্টিত সিটি। যখন নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করে, তখন এখানে অ্যাটাক করেছিলেন। এখান থেকেই কোহিনূর হিরে নিয়ে পালিয়েছিলেন। এবং একইভাবে 1757 যখন মহাবিদ্রোহ হয়েছিল, ব্রিটিশরা এই জায়গাটাকে উদ্ধার করার জন্যে, পুনরুদ্ধার করার জন্য বম্বিং করেছিল। বম্বিং করে কাশ্মীরি গেট, মানে এই 14টা গেটের মধ্যে কাশ্মীরি গেট, আজকে দিল্লিতে গেলে একটা পাওয়া যাবে, মেট্রো স্টেশন পাওয়া যাবে, তার পাশে গেট আছে, সেটা হচ্ছে কাশ্মীরি গেট। ওই গেটে বম্বিং করেছিল, করে ব্রিটিশরা ঢুকেছিল। তারপরের ইতিহাস তো মহাবিদ্রে আছে, মহাবিদ্রের ইতিহাস পড়লে জানা যায়। যাই হোক না কেন, তার মানে আমরা যে লালকেল্লা পাই, লালকেল্লার ভেতরে গেলেও একটা লাহোরি গেট পাওয়া যায়। আসলে ওইটাকে লাহোরি গেট বলছে, মানে জাস্ট ঢুকলে। কিন্তু মাথায় রাখতে হবে সেই সময় যে 14টা গেট ছিল, যেমন ধর কাশ্মীরি গেট, লাহোরি গেট, তার মেন পয়েন্টটা ছিল কাশ্মীর কোন দিকে, লাহোর কোন দিকে, এইভাবে গেটের নামকরণ করা হতো। যাই হোক, এইটা হচ্ছে মুঘলদের সময় পর্যন্ত। এরপরে তো ব্রিটিশরা এলো। ব্রিটিশদের প্রাথমিক রাজধানী ছিল কলকাতা, এবং কিং জর্জ 1911 সালে তার দিল্লি দরবার হলো। তিনি কি করলেন, যে একটা নতুন শহরের ঘোষণা করলেন। তো একটা শহর তৈরি হওয়া শুরু হলো, সেই শহরের নাম হচ্ছে দিল্লি বা নিউ দিল্লি। ওকে, মানে নিউ দিল্লি বলবো, এতক্ষণ যে দিল্লিগুলো বলছিলাম, মানে যে জায়গাগুলো বললাম ওল্ড দিল্লি। তো নিউ দিল্লির পত্তন করলেন, বা শাহজাহানাবাদ যে জায়গাটা, সেটাকেই আর বেশি করে ওল্ড দিল্লি বলা যেতে পারে। তো একটা শহরের পত্তন করলেন, যে শহর তৈরির জন্যে 2জন আর্কিটেক্টকে নিযুক্ত করা হলো, বিখ্যাত আর্কিটেক্ট। একজনের নাম স্যার এডুইন লুটিয়েন্স, আরেকজনের নাম হারবার্ট বেকার। তো 1912 থেকে 1931 সাল পর্যন্ত সময় নিলেন এবং এই শহরটা তৈরি হলো। এবং এই শহরের মধ্যেই আজকের দিনে আমরা রাষ্ট্রপতি ভবন যেটা আছে সেটা দেখতে পাই, ইন্ডিয়া গেট দেখতে পাই, ওল্ড পার্লামেন্ট হাউস দেখতে পাই, যে সেক্রেটারিয়েটগুলো আছে, অর্থাৎ নর্থ ব্লক, সাউথ ব্লক, ইনফ্যাক্ট কনট প্যালেস, যেখানে আজকে বিখ্যাত শপিং মল আছে, দিল্লিতে গেলেই ড্রাইভাররা বলবে ওখানে নিয়ে যাবো ইত্যাদি ইত্যাদি কেনার জন্য। এগুলো, এই জায়গাটাকে লুটিয়েন্স ইন্ডিয়া বলা হয়, বারবার মিডিয়াতে আপনারা শুনে থাকবেন এমন কিছু কথা। যাই হোক না কেন, এই জায়গাতেই আমাদের আজকের রাজধানী আছে। সেই ব্রিটিশ সময় থেকেই আজকের রাজধানী এই জায়গাতে আছে, সেই জন্য এটা
নিউ দিল্লি, ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি। ওল্ড দিল্লি হচ্ছে শাহজাহানাবাদ এবং অ্যাডজাসেন্ট কিছু জায়গা। যাই হোক না কেন, দিল্লিতে গেলে আপনারা অর্থাৎ এই নিউ দিল্লি ঘুরবেন, সঙ্গে ওল্ড দিল্লি প্লাস যতগুলো শহরের কথা বললাম ঘুরবেন, এর সাথে আরও কিছু জায়গা ঘুরতে পারেন। মানে ব্রিটিশ পরবর্তীকালে আমাদের কিছু জায়গা তৈরি হয়েছে, যেমন রাজঘাট, আরও কিছু ইন্দিরা গান্ধীর বাড়ি, আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি, এছাড়া এইগুলো আছে। এর বাইরে পুরনো ইতিহাস যদি দেখি আমরা, দু একটা জায়গা অবশ্যই দেখে নেব, যেমন হচ্ছে হুমায়ুনের একটি টম্ব আছে, নিজামুদ্দিন আউলিয়ার দরগা বললাম, সাফদারজাং একটি টম্ব আছে, সেটা যেতে পারে। লোদি গার্ডেন আছে, সেই লোদি গার্ডেন যাওয়া যেতে পারে। মানে দিল্লিতে যদি যাওয়া হয় মানে শেষ করা যাবে না। আমি বলি যে ভালো করে দিল্লি দেখতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত যদি 4 দিন সময় নেওয়া যায়, 4 থেকে 5 দিন, তাহলে দিল্লি মোটামুটি কমপ্লিট করা সম্ভব। কেউ যদি ভাবে যাবো আর দিল্লি থেকে চলে আসবো, অসম্ভব। যাই হোক না কেন, আমি ইতিহাস সঙ্গে ভ্রমণ কিভাবে করা যায় সেটা বোঝানোর চেষ্টা করলাম। আমার এখানে মনে হলো যে পড়াশুনোর সঙ্গে বেড়াতে যাওয়ার একটা সংমিশ্রণ ঘটানো খুব দরকার। না হলে ইতিহাস না জেনে বেড়াতে গেলে খুব সমস্যা হয়। গাইডরা এমন বলে যেটা মাথায় ঢোকে না। কি বলে? গল্প বানায় ওরা। মানে ঠিক আছে, ওনারা ওনাদের কাজ করেন। যাই হোক, থ্যাংক ইউ।